কিমচিস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। জানি এই ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল। আসলে পার্সোনাল লাইফে আমি অনেকটা বিজি ছিলাম, বাট ডোন্ট ওয়ারি, আমি আবারও চলে এসেছি। এখন থেকে আবারও রেগুলার ভিডিও আসবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, যারা এই গল্পটা ফার্স্ট পার্ট থেকে খুঁজে পাচ্ছ না, তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করো, সেখানে গল্পের অল পার্টস পেয়ে যাবে। আর যারা গল্পটা এই পার্ট থেকে দেখা শুরু করেছো, তারা আগে গিয়ে ফার্স্ট পার্ট থেকে দেখা শুরু করো, নয়তো গল্পের কিছুই বুঝবে না। সো চলো, লেটস স্টার্ট দি ভিডিও। পুরো বাড়ির মধ্যে শব্দহীন অবস্থা বিরাজ করছে। দূর থেকে অস্পষ্ট সুরে ব্যাঙের ডাক ভেসে আসছে। রাতের সময়গুলো হুবহু গ্রামের মতো না লাগলেও সাদৃশ্য ব্যাপার দেখা যাচ্ছে। কোলাহলযুক্ত ব্যস্ত শহরটা ঘুমের চাদরে ঢেকে আছে এখন। আকাশে দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা ধোঁয়া। সেই ধোঁয়া কি শীতের সূচনা, সে সম্পর্কে বলতে পারছে না তে। ছাদের রেলিংয়ে দুই হাত রেখে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে সে। দীর্ঘল চুলগুলো আজকেও বেঁধে দেয়নি। একদিনে এই তারতম্য দেখে নিজের প্রতি ভালোই অযত্ন হয়েছে। ছাদের ডান দিকটা এখনো শয়ন কক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে। সেই নির্বাচনের পুরো কার্যাদি জাংকুক নিজেই করেছে। চীনের একটা সিদ্ধান্তের উপর জাংকুক এখনো রেখে আছে। সেই রাগ কোনোভাবেই মায়ের সামনে দেখিয়ে বেড়ায়নি। নিজের সদ্য বিবাহিত বউকে আলাদা রাখার মতামতে গম্ভীর মুখে সায় দিয়েছে জাংকুক। মা ছেলের এমন অদৃশ্য রোষারোষিতে বিচ্ছিন্নভাবে ছাদের রুমটায় থাকতে হচ্ছে দেখে এ নিয়ে বিন্দু মাত্র আক্ষেপ নেই তার। মলিন মুখটা নিয়ে সবসময়ের মতো আজও মাথা নিচু করে রেখেছে সে। বিশাল ছাদটার ডান দিকে বড় একটা রুম আছে। রুমটা জাংকুকের একান্ত রুম হিসেবে বিবেচ্য হলেও বর্তমানে সেটা তের জন্য নির্দিষ্ট করা হয়েছে। জিন এ নিয়ে প্রচুর বিরোধিতা করলেও একটুও লাভ হয়নি। জাংকুকের কথার উপর দু কথা ফলাতে পারেননি তিনি। জাংকুকও কাট কাট গলায় ঠাট বজায় রেখে বলে দিয়েছে, যে পর্যন্ত তের উপযুক্ত বয়স হবে না সে পর্যন্ত ছাদের রুমটাই ওর আসল রুম। সেখানেই ও থাকবে, খাবে, সব করবে, কিন্তু অন্য রুমে শিফট হতে পারবে না। যদি শিফট করার লাগে তাহলে জাংকুকের রুমে ফিরে আসতে হবে। জিন এমন কথা শুনে কিছুটা ক্রোধগ্রস্ত থাকলেও পরক্ষণে শান্ত হয়ে যান। ছেলের উপর থেকে রাগ সরিয়ে শান্তভাবে বোঝান। পরিস্থিতির দিকে চিন্তা করে জাংকুকের ব্যাপারটা খুঁটিনাটি দেখিয়ে দেন। জাংকুক সব শোনার পর আর কোনো কথা বলেনি। চুপচাপ রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গিয়েছে। এদিকে সবার সঙ্গে খেতে বসাতে প্রচণ্ড অস্বস্তি নিয়ে খাওয়া শেষ করেছে। সবাই যখন যার যার রুমে ঘুমের রাজ্যে মগ্ন, তখন তের চোখে ঘুম নেই। রুমটা যতই বিলাসবহুল হোক না কেন, মন পড়ে আছে সেই গ্রামের ভিটে বাড়িতে, সেই ছোট্ট রুম, ছোট্ট জগতের মাঝে। তে ছাদের রেলিং থেকে হাত সরিয়ে ধীরে ধীরে পিছোতে থাকে। আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে ছাদের মেঝেতে নিবদ্ধ করে। রুমের দিকে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়ায়। সেই দিকে এগোতে এগোতে এক পর্যায়ে রুমের সামনে চলে আসে। স্বচ্ছ কাঁচের দরজাটা থাই গ্লাসের মতো ডানে টেনে ভিতরে ঢোকে। নীরবে হেঁটে এসে আয়নার সামনে দাঁড়াইতে নত করে রাখার দৃষ্টি দুটো আস্তে আস্তে উপরে তুলে তাকায়। নতুনের মতো চকচকে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে ঘুমোর ভঙ্গিতে তাকিয়ে থাকে। সারাদিন সবার সাথে শক্তভাবে চললেও রাতের এমন নিরিবিলি মুহূর্তে প্রচণ্ড অসহায় লাগে। মনের মধ্যে আছড়ে পড়েছে একের পর এক ঝড়। সেই ঝড়ের ঝাপটায় নড়বড় হয়ে যাচ্ছে মনের ছোট্ট পরিধিটা। তে কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারল না। ওই আয়নার সামনে তাকিয়ে ঝরঝর করে চোখের অশ্রুধারা ছেড়ে দিল। শান্ত নেত্র দুটো অশ্রু বন্যায় টলটল করে উঠল তখন। গালের নরম পরীক্ষা বেয়ে অশ্রু করাতে লাগলো তার। নিঃসঙ্গ সময়গুলো ভীষণ যন্ত্রণা দিচ্ছে ওকে। যন্ত্রণা অনুভবের জায়গাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তের। অবাধে পড়তে থাকা অশ্রুগুলো দারুণ তেজে ঝরতে লাগলো। এবার নিস্তব্ধ রুমটা ফিসফিস শব্দে মুখরিত হলো। সেই ফিসফিস আওয়াজটা রুমের বাইরে যেতে পারল না। শহরের বুকে ছুটে চলা বাতাসে মিলিয়ে গেল সেই শব্দ। দোতলার রুমে শুয়ে থাকা জাংকুক কোনো ক্রমেই সেই শব্দগুলোর আঁচ করতে পারল না। তের কণ্ঠনালী থেকে নিঃসৃত প্রতিটা চাপা কষ্ট দেওয়ালের শক্ত জমিনে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে রুমের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তে অশ্রুপূর্ণ চোখ খুলে আবারও আয়নার দিকে তাকালো। তেজালো কান্নার গতিটা কমতে কমতে
হিচকির তালে এসে ঠেকলো। অনবরত হিচকি তোলার জন্য কেঁপে কেঁপে উঠছে তে। চোখের অবস্থা শান্ত রূপ ছেড়ে অশান্ত আকার ধারণ করেছে এখন। আয়নার দিকে দৃষ্টি স্থির রেখে শাড়ির আঁচলটা মুঠো বন্দি করে উপরে উঠিয়ে কম্পমান হাতে চোখের সিক্তভাব মুছল। দুই চোখ থেকে অশ্রুর শেষ অস্তিত্বটুকু মুছে চুপচাপ ভঙ্গিতে বিছানায় উঠে বসলো। থাই গ্লাসের দরজাটা ওভাবেই খুলে রেখে বালিশে মাথা রাখলো। দরজা দিয়ে প্রচুর বাতাস ঢুকছে। দরজায় ঝুলানো হালকা নীল পর্দাটা থাই গ্লাসে বাড়ি খাচ্ছে। তে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই পৃথার চেষ্টা হিসেবে চোখের পাতা বুঝলো। বিছানায় টান হয়ে শুতেই পেটের উপর হাত দুটো রেখে দিল। মাথার উপর চলতে থাকা ফ্যান সেই সঙ্গে বাইরের হিম হাওয়া এসে তন্দ্রাচ্ছন্ন করে দিল ওকে। তে হালকা মতো ঘুমের ঘোরে ডুব দিলে হঠাৎ থাই গ্লাসের দরজাটা খোলার শব্দ হয়। শব্দটা এমনভাবে হচ্ছে যেন কেউ সতর্কভাবে দরজা খুলে ভিতরে ঢোকার চিন্তা করছে। তে ঘুমের ঘোরে বদ্ধ চোখে কপাল কুঁচকে ফেলেছে। ব্যাপারটা বাস্তব না অবাস্তব সে বিষয়ে বোঝার চেষ্টা করছে, কিন্তু বোঝার সাপেক্ষ বেশি না হতেই চোখের পাতা খুলে তাকালো। অমনি ধরফড় করে শোয়া থেকে উঠতে নিল তে, কিন্তু অর্ধেক মতো উঠতেই কারোর আজ্ঞাদেশ এসে পড়ল। তে ছোট্ট একটা ঢোক গিলে পিটপিট করে তাকিয়ে থাকতেই তৎক্ষণাৎ বিছানায় দ্বিতীয় ভর এসে যুক্ত হলো। তে কোনো ভর দিয়ে তে শোয়া থেকে উঠতে নিয়েছিল। আজ্ঞাদেশ শুনতেই ওই ভঙ্গিতে কোনো ভর রেখে চাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। চাঙ্কুক ওর অবস্থা দেখে হাসি দিয়ে বলল, কোনোই ব্যথা হয়ে যাবে, শুয়ে পড়ো। হ্যাঁ সূচকে মাথা তোলালো তে। পুনরায় বালিশে মাথা ঠেকিয়ে শুলো। চাঙ্কুক ওর দিকে এক ধাপ এগিয়ে ডান হাতটা পাশে থাকা টেবিল ল্যাম্পের দিকে বাড়িয়ে দিল। স্বাভাবিক কপালটা ক্রমান্বয়ে চিন্তাযুক্ত হতে হতেই চট করে টেবিল ল্যাম্পটা সাদা বাতিতে জ্বলে উঠল। ঠিক তখনই চাঙ্কুকের চোখের সামনে তের মুখটা পরিষ্কার হয়ে উঠল। চাঙ্কুক যেভাবে কপাল কুঁচকে তাকিয়ে আছে সেটা একদমই সাধারণ ভঙ্গির তাকানো না। ওই চোখের চাহনি বারবার ঘুরছে, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। সরু দৃষ্টিতে কপাল কুঁচকাচ্ছে আরো। তে ভয়ে জড়সড় হয়ে গুটিয়ে গেলে চাঙ্কুক টেবিল ল্যাম্পের ওখান থেকে হাতটা সরিয়ে ফেলে। তের দিকে মুখটা নামিয়ে তের বাঁ দিকে হাতটা রাখে। বালিশের উপর বাঁ হাতের ভর রেখে শুয়ে থাকা তের মুখোমুখি হয়। সেই সন্দেহপ্রবণ দৃষ্টিটা ছুঁড়ে দিয়ে তের গালটায় ডান হাতটা রাখে। গালের উপর চাঙ্কুকের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আকস্মিকভাবে চোখ বন্ধ করে তে। সেকেন্ডের মধ্যে আবারও চোখ খুলে তাকায়। চাঙ্কুকের তীক্ষ্ণ চাহনিটা ধীরে ধীরে নরম হচ্ছে। সেই নরম ভাব যতটা তীব্র হচ্ছে তের জমাটবদ্ধ কান্নাটা বাইরে প্রকাশের জন্য নিংড়ে আসছে যেন। চাঙ্কুক অনেকক্ষণ চুপ করেছিল ঠিকই, এবার যেন সুরটাও কোমল করে বলে উঠল, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। সেই কোমল সুরটুকু কানে যেতেই ভিতরের সমস্ত জড়তা ধুলাই উড়িয়ে দিল। চোখ ছাপিয়ে চাঙ্কুকের সামনে অশ্রু ক্লিষ্টে নত হলো তে। ঠোঁট দুটো ভিতরে গুটিয়ে দুই পাটি দাঁত দিয়ে কামড়ে ধরল। তখন নাক ফুলিয়ে কান্না করতেই পুরো মুখটা লাল হয়ে উঠল ওর। নাকের ডগাটা আবারও লাল বর্ণে গাঢ় হলো। তের কান্নারত মুখটার দিকে তাকিয়ে থেকে অশ্রু যুগল এগিয়ে নিল চাঙ্কুক। চোখ বন্ধ করে নাকের লালচে অংশটুকুতে স্পর্শ বসিয়ে গাঢ় চুমু খেলো। তের গালটা ছেড়ে দিয়ে ওর ডান হাতটা ধরলো। হাতটা টেনে এনে নিজের ঘাড়ের উপর রাখলো চাঙ্কুক। সুকৌশলে বাম হাতটাও একইভাবে ঘাড়ে টেনে আনলো। তে কিছু টের পাওয়ার ভঙ্গিতে তৎক্ষণাৎ অস্ত্র জড়িত চাহনিতে তাকালো। তাকাতে দেরি অমনি একজোড়া পেশির হাত এসে তেকে শূন্যে তুলে নিল। ঘটনার প্রেক্ষিতে তে ভয়ঙ্করভাবে চমকে উঠবে সেই সুযোগের পূর্বেই চাঙ্কুক চলতে শুরু করলো। চাঙ্কুকের দিকে তাকাতেই গলা ভিজিয়ে প্রশ্ন করলো। প্রচন্ড উদ্বিগ্ন হয়ে চাপাভাবে বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন? চাঙ্কুক এমন উদ্ভট প্রশ্ন শুনে ফিক করে হাসলো। তের দিকে দুষ্টু হাসিতে তাকিয়ে জবাব দিল, বোঝো না কোথায় নিয়ে যাচ্ছি? তের সাথে সাথে কান্না ভুলে চকিত দৃষ্টিতে তাকালো। আবারও সেই ভয় মিশ্রিত গলায় বলল, আপনি দয়া করে আমায় নামিয়ে দিন। আপনার রুমে নিয়ে যাবেন না, মা দেখলে খুব কষ্ট পাবেন। আপনি দয়া করে আমাকে নামিয়ে দিন। জাঙ্কুক এতক্ষণ হাসির ছলে সবকিছুটা নিলেও এবার তের কথা শুনে শক্ত চাউনিতে তাকালো। সিঁড়ির মাথায় হাঁটা থামিয়ে কাঠিন্য সুরে বলে উঠল, আপনার রুম আবার কি? ওটা তোমারও রুম।
অর্থাৎ আমাদের রুম। ফার্দার যদি তোমার মুখ থেকে আপনার কথাটা শুনি, তোমার খবর আছে। জাঙ্কুকের শাসানো বাণী শুনে চুপ মেরে গেল তে। আর কোনো শব্দ উচ্চারণ করল না সে। জাঙ্কুক ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে হাঁটা দিল গন্তব্যের দিকে। সিঁড়ির প্রতিটা ধাপ অতিক্রম করে নিচে নামলো জাঙ্কুক। নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো তেকে। রাত জেগে গেমস খেলে হাই তুলতে তুলতে দরজা খুলল জিহো। ঘুমে ঢুলু ঢুলু চোখে রনুকে ফোনটা ফেরত দিতে বেরোলে বড় হাইটা হাতের উল্টো পিঠে চাপা দিতে তুলবে, ঠিক তখনই চোখের সামনে জাঙ্কুককে এমন অবস্থায় দেখতে পেল। তেকে চেপে চুপে কোলে নেওয়ার দৃশ্য দেখে চমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল। হাইয়ের জন্য আর হাতটা চাপা দিতে মনে থাকলো না। বড় ভাইয়ের এমন কাণ্ড দেখে আশ্চর্য ভঙ্গিতে বলতে লাগলো, আবার বাটপাড়ি, দাঁড়াও, মায়ের কাছে লাগাচ্ছি। তখন তোমার ফোন চেয়েছিলাম, দাওনি, এবার দেখো কি করি। জিও যেই না কটমটে রাগি গলায় চেঁচিয়ে উঠবে, তখনই পিছন থেকে সুবিন ওর মুখটা চেপে ধরল। জিহো গোঙানির মতো শব্দ করতে থাকলে সুবিন তাড়াতাড়ি ওকে টেনে এনে রুমের ভিতরে ঢোকালো। দরজাটা লাগিয়ে দিয়ে জিহোকে বিছানার উপরে ছেড়ে দিল। জিহো হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস নিতেই সুবিনের দিকে তাকালো। স্বল্প সময়ের মধ্যে দুজনেই বেশ হয়রান হয়ে গেছে। জিহোকে টেনে আনতে গিয়ে প্রচুর ক্লান্ত লাগছে সুবিনের। সুবিন কোমরের দুই হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতেই ভুরু কুচকে ক্রুদ্ধভাবে বলে উঠল, তোরে কি গোড়া কৃমি কামড়ানি দিয়েছিল? কি কাহিনী করতে নিয়েছিলি? তোরে তো বাথরুমের ফ্লাশে ছোবানো দরকার, ফাজিল কোথাকার। সুবিনের কথা শুনে দারুণ ভাবে কেঁপে উঠল জিহো। বিছানা থেকে নেমে সোজাসুজি দাঁড়িয়ে পড়ল সে। সুবিনের দিকে চোখ রাঙিয়ে বেশ কাট কাট গলায় জবাব দিল, মা আমাকে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছে। মা বলেছে ভাইয়া যেন কোনোভাবেই আমার বউয়ের রুমে না যায়, যদি যায় তাহলে তাড়াতাড়ি খবর দিতে। জিহোর বড় বড় কথা শুনে সুবিন বাঁ পুরো উঁচু করে তাকালো। মুখের ভাবটা তৎক্ষণাৎ তিরিক্ষি করে গমগমে কণ্ঠে বলে উঠল, ওয়েট ওয়েট, এক মিনিট, তুই আগে রেসপন্সিবিলিটি বানানটা বলতো। এক্ষুনি কইটা দেখাবি, না পারলে এমন একটা থাপ্পড় মারমু, গালে হাত দিয়া 2 রাত কাঁদবি। সুবিনের কথায় নাক ফুলে তাকালো জিহো। 2 পা এগিয়ে এসে বেশ ভাব নিয়ে বলল, তুমি যে ভাইয়ার পাসপোর্ট হারিয়ে ফেলেছো, আমি কিন্তু এটা জেনে গিয়েছি। যদি এটা ভাইয়ার কানে লাগাই তাহলে। এইটুকু বলে বদমাইশি হাসি দিয়ে থেমে গেল জিহো। সেই হাসিটুকু প্রসার করে ভুরু নাচাতে থাকলো। সুবিন ওর অবস্থা দেখে ভয় জমে গেল। এত বড় গোপন তথ্য কিভাবে জেনে গেল, সেই ব্যাপারটা ভেবে উঠতে পারছে না সে। সুবিনের শুষ্ক মুখটা দেখে জিহো আরো একগাল হাসলো। হাসতে হাসতে তর্জনী তুলে রাস্তা থেকে সরে যেতে ইশারা করলো। সুবিন রেগে মেগে বিরক্ত নিয়ে তাকালো। জিহো আবারও হাসি দিয়ে বিনা শব্দে ঠোঁট নাড়িয়ে বলল, পাসপোর্ট। সুবিন বাধ্য হয়ে রাস্তা থেকে সরে গেলে জিহো হেঁটে হেঁটে দরজার দিকে চলল। সুবিন রাগত ভঙ্গিতে ওর পশ্চাৎ দেশ বরাবর লাঠি সূচক পা তুলল। ঠিক তখনই জিহো পিছু ফিরে তাকালো। ধরা পড়ার ভয়ে তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার করতে পায়ের ব্যায়াম দেখিয়ে বলল, তাকাস কেন? ব্যায়াম করি। পাটা কি ব্যথা গো বাবা, মুভটা দিয়ে একটু মালিশ করতে লাগবো। সুবিনের মিথ্যা কথাটা ঠিকই ধরল জিহো, কিন্তু মুখে সেটা ভাইয়ের মতো স্পষ্ট করে বলল না। জাঙ্কুকের প্রতিরূপ আচরণ দেখিয়ে শান্ত পায়ে বেরিয়ে গেল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, জিনের রুমে সে গেল না। নিজের রুম থেকে বের হয়ে যৌনুর রুমে গেল, কিন্তু সেখানেও কিছু বলল না। সুবিন সবটা ব্যাপার হতবাগার মতো পর্যবেক্ষণ করতেই নিজের মনে উচ্চারণ করতে লাগলো, বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহানাল্লাহ। কেউ কারোর চেয়ে 1 ইঞ্চিও কম যায় না। কিন্তু আর যাই কর, জাঙ্কুকের ব্যাপারে কিচ্ছু বলিস না বেটা, ভুলেও আপাতত কিচ্ছু বলিস না। তে সংকীর্ণ মনে কুকড়ে আছে। জাঙ্কুকের দিকে চোখটা পর্যন্ত স্বাভাবিকভাবে তুলতে পারছে না সে। জাঙ্কুক ওকে কোলে নিয়ে নিজের রুমে ঢুকে গেল। দরজাটা চাপানোর জন্য পা দিয়ে হালকা একটা ধাক্কা দিল দরজাটায়। দরজাটা মৃদু ক্রিয়ায় বন্ধ হতেই বিছানার দিকে এগিয়ে গেল জাঙ্কুক। বিছানার কাজ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে পড়লে এবার কাঙ্ক্ষিত মুখটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তীর নত করে রাখার চাহনিটা দেখে একটা নিঃশ্বাস ছাড়লো। ওই মুখটার উপর স্থির দৃষ্টি রেখে বিছানার উপর ডান হাঁটুটা তুলে দিল জাঙ্কুক। হাঁটুতে ভর দিয়ে হাত দুটো বিছানার দিকে নামাতে নামাতে তেকে বালিশ বরাবর শুইয়ে দিল। জীর্ণ অবস্থায় গুটিয়ে থাকাতে প্রচণ্ড জড়তায় নেত্রজোড়া বুঝে ফেলল। অমনি আকস্মিক মুহূর্তে কি করে নিজেকে স্বাভাবিক রাখবে সেটা নিয়ে ভাবার
একটুও ফুরসত পেল না সে। খুব কাছ থেকে অনুভব করতে পারছিল জাংকুককে। জাংকুক যে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃষ্টির মাঝে চোখ মেলে তাকালে যে কত বড় সর্বনাশ হয়ে যাবে সে সম্পর্কে তে একটু হলেও অবগত ছিল। তের অপ্রস্তুত মুখটা দেখে জাংকুক কিছু সময় নীরব রইল। সেই নীরবতার মাঝে ধীরে ধীরে হাতটা এগিয়ে দিল। তখন তের কোমল গালের উপর আঙুল ছুঁয়ে ছুঁয়ে সে বলতে লাগলো, তোমাকে আমি কিছুই করব না তে, শুধু এটাই চাই তুমি যেন একটু ইজি ফিল করো। জানি তোমার প্রচুর সমস্যা হচ্ছে, সবকিছু এলোমেলো লাগছে, আমাকে দেখেও তুমি অসুস্থ অনুভব করছো। ওভাবে একা একা কাঁদার চাইতে তুমি আমার সঙ্গে থাকো। মাকে এ বিষয়ে বলবে না, মা জানবেও না, তুমি ঘুমাও। এইটুকু কথা বলে জাংকুক হাতটা সরিয়ে নিল। তের কাছ থেকে সরে গিয়ে জানালার পর্দা টেনে দিল। নিরুত্তর তে নির্বোধের মতো তাকিয়ে থাকলে জাংকুক সেদিকে ধ্যান দিল না। চুপচাপ রুমটা অন্ধকার করে তের পাশে চলে আসলো। তের দিকে পিঠ দিয়ে ওপাশ ফিরে শুলো। তে ওই অন্ধকার রুমে কিছু স্পষ্ট দেখতে পেল না, তবু মনে মনে অনুভব করতে পারছিল জাংকুক নামক মানুষটা বেশ দূরত্ব বজায় রেখে শুয়েছে। যতটা দূরত্ব রাখলে তে কোনো ভয় ছাড়াই ঘুমাতে পারবে। তে কিছুক্ষণ চুপচাপ রইল। সময়ের কাঁটাটা হুড়হুড় করে পেরিয়ে 60 মিনিট অতিক্রম করলো। তে সময়ের হিসেব না জানলেও কানে তখন 3টা বাজার ঘন্টা বাজলো। খুটখুটে অন্ধকার রুমে আগে কখনো থাকেনি তে। গ্রামে সবসময় জানালা খুলে ঘুমাতো বলে এমন নিকষা অন্ধকারে পড়তে হয়নি। এতক্ষণ কোনো সমস্যা না হলেও এখন ঠিকই বিপাকে পড়তে হলো। রুমটা চরম অন্ধকার হওয়ার ফলে তের একটু হলেও ভয় হতে লাগলো। কোনো সাড়া নেই, শব্দ নেই। দূর থেকে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। কুকুরের ডাকটা স্বাভাবিক হলেও পারত, কিন্তু সে ডাক যে নিশাচর দেখলে শোনা যায় সে সম্পর্কেও জানত তে। মূলত ভয়টা তখনই আঁকড়ে ধরল তাকে যখন অশরীর ব্যাপার খুব ভয়ঙ্করভাবে কল্পনা করে ফেলল সে। তে তাড়াতাড়ি দুটো ঢোক গেলে ডান দিকে তাকালো। তাকিয়ে কোনো লাভ হলো না, কিছুই তখন দেখা যাচ্ছে না। এত অন্ধকার দেখে গা ছমছম করছে ওর। একদিকে মনে ভয়, অপর দিকে নতুন পরিবেশ, এই দুটো মিলে তছনছ অবস্থা হয়ে যাচ্ছে তের। তে তখন না পারতে জাংকুকের দিকে হাত বাড়িয়ে দিল। ভয়ে হাতটা ঠান্ডার মতো জমে গেছে, থরথর করে অনবরত কাঁপছে। তবুও শক্ত অবলম্বন খোঁজার জন্য জাংকুকের দেহটাকে খুঁজছে তে। হাতটা প্রথমে পাতলা কম্বলের পশমের আস্তরণটা টের পেল। জাংকুক যে গায়ে কম্বল টেনে ঘুমিয়েছে সেটাও মান সপাটে চিন্তা করে ফেলল। এদিকে কম্বলের স্তরটা যখন পার হয়ে গেল তখন বিদ্যুতের মতো চমকে উঠল তে। শিরশির করে উঠল তের ছোট দেহের কাঠামোটা। শরীরের সমস্ত লোমকূপ কাঁটা দিয়ে উঠল তার। ঠান্ডা হাতটা উষ্ণ দেহের অস্তিত্ব পেলেও ভিতরে ভিতরে ঝড় তুলে ফেলেছে ওর। তে চোখ মুখ কুঁচকে জাংকুকের উন্মুক্ত পিঠটায় কাঁপা কাঁপা হাত রেখে দিয়েছে। জাংকুক যে শোয়ার পূর্বে টি শার্ট খুলে শুয়েছে সেটা সম্ভবত অন্ধকারের জন্য টের পায়নি। তে এমন অবস্থায় ফেসে যাবে সেটা চিন্তাও করতে পারেনি। তৎক্ষণাৎ ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তড়িঘড়ি করে জেগে উঠল জাংকুক। পরিস্থিতি তখন কি হচ্ছে সেটা বোঝার জন্য তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে তের দিকে ঘুরল। গা থেকে কম্বলটা নামিয়ে তের হাতটা পিঠ থেকে সরালো ঠিকই, কিন্তু নরম হাতটা মুঠোবন্দি করে ধরল। ওর দিকে সম্পূর্ণ ঘুরে প্রসন্ন কণ্ঠে বলল, হাতটা এত ঠান্ডা কেন, কি হয়েছে তোমার? জাংকুকের প্রশ্ন শুনে লজ্জায়, শঙ্কায়, জড়তায় কাঁদতে ইচ্ছে করেছিল তের। জাংকুক এমন উটকো ঘটনা দেখে কি ভাববে সেটা নিয়ে চিন্তা করলেও নিজের উপর ধিক্কার হচ্ছে। জাংকুক কোনো প্রশ্নাত্মক প্রতিক্রিয়া দেখালো না। তের হাতটা নিঃশব্দে ছেড়ে দিয়ে শান্ত সুরে বলল, কালকের মতো উপাস ফিরে শোতে। তে কথাটা শুনে কুঁচকানো চোখটা খুলল। অন্ধকার হলেও জাংকুকের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে ওপাশে ফিরে শুলো। উথাল পাথাল চিন্তাগুলো ধীরে ধীরে সবর থেকে নীরব হতে থাকলে পিছন থেকে পেশিবহুল হাতটা গলার কাছে আঁকড়ে ধরল। পিঠের উপর থেকে এলোমেলো চুল সরিয়ে বালিশের উপর ছেড়ে দিল। চট করে আকস্মিকভাবে উন্মুক্ত বুকের উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরল জাংকুক। গলার কাছে রাখা হাতটা দিয়ে দেখে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। মাথার কাছে চুলের উপর থুতনি টের পেল তে। সেই থুতনিটা যখন কয়েক সেকেন্ডের জন্য স্থানচ্যুত হলো তখন ওষ্ঠ জোড়ার কঠিন চাপ অনুভব করল তে। চোখ দুটো অজানা আত্মক্রিয়ায় বুঝে ফেলল সে। ভিতর থেকে সমস্ত জড়তা ঝেড়ে
এসে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। এতক্ষণ কত শত চিন্তা, কত শত ভয়, কত রকমের জড়তা নিয়ে ক্লিষ্ট ছিল মন, কিন্তু পরিশেষে এবং নির্বিশেষে শান্ত হলো মন। তে ঠোঁট ভেদ করে নিঃশ্বাস ছাড়ছিল। সেই নিঃশ্বাসের স্পর্শগুলো চাঙ্কুকের হাতের উপর ছড়িয়ে পড়ছিল। চাঙ্কুক নীরবে সবটা টের পেয়ে নিচু গলায় বলল, সময় হোক জন্তে, যেদিন তোমার সমস্তটা পাবো সেদিন তোমার মুখটা বুকের সাথে চেপে রাখতে দেরি করব না। প্রচণ্ড লজ্জায় খিচে গেল তে। গলায় নিচে থাকা চাঙ্কুকের হাতটা দুই হাতে খামচে ধরল। তখন তের লজ্জায় করুণ অবস্থাটা টের পেয়ে পিছন থেকে হেসে উঠল চাঙ্কুক। সেই হাসিতে চোখ দুটো ঘুমের জন্য বন্ধ করে ফেলল।